সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশিক এলাহী দেশ এবং দেশের বাইরের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো নামজারি বিষয়ে। যারা এই নামজারি সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন বা অপেক্ষায় আছেন তাদের অনেকেই জানেন যে বিগত নভেম্বর মাস, নভেম্বরের কিছু অংশ এবং ডিসেম্বর মাস এই আমাদের অনলাইনের নামজারি বিষয়ক অনলাইনের উন্নয়নের কাজ করার জন্য বন্ধ ছিল এবং জানুয়ারির প্রথম দিকে এটি আংশিক চালু হয়েছে। পর্যায়ক্রমে পুরোটাই কাজ করবে আশা করছি। তো আজকে এই যে নতুন বছরে নামজারির ক্ষেত্রে কিছুটা নতুনত্ব আনা হয়েছে নিয়মকানুনের ক্ষেত্রে, সেই বিষয়গুলি নিয়ে, অর্থাৎ নতুন বছর বলতে 2025 সালের কথা বলছি। 25 সালে এই অনলাইন নামজারির ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা জানেন যে অনলাইন নামজারি আরো আগেই আমাদের দেশে শুরু হয়েছে, এটি চলমান, এবং 2025 সালে সেটি কিছুটা নতুনত্ব আনা হয়েছে। এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা নতুন করে নামজারি করাতে যাচ্ছেন বা করবেন, নামজারি বা যেটাকে কেউ কেউ অনেকে বলে থাকেন নাম খারিজ, এই নামজারি করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ যারা নামজারি করবেন, আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে নামজারি 2025, অর্থাৎ নতুন নিয়মে নামজারি করার ক্ষেত্রে আমাদের যেই কাগজপত্রগুলো দাখিল করতে হবে বা সাবমিট করতে হবে, যে প্রসিডিউর মেনটেন করতে হবে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, নামজারি বা মিউটেশন। তাহলে আমরা মূল কথা কাজের দিকে চলে যাচ্ছি। নামজারি, নতুন নিয়মে নামজারি করতে যা যা প্রয়োজন, অর্থাৎ যে সকল ডকুমেন্টস প্রয়োজন, তার মধ্যে আমরা এক নম্বরে যদি বলি, যিনি আবেদনকারী, অর্থাৎ আবেদনকারী বা আবেদনকারীগণ একাধিক ব্যক্তি হতে পারেন, সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে তিনি আবেদনকারী নিজে হতে পারেন অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে সেটি সাবমিট করতে পারেন, এই সুযোগ রয়েছে। এবং এর জন্য আবেদনকারী বা আবেদনকারীগণের প্রত্যেকের এক কপি করে পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং তাদের জাতীয় পরিচয়পত্র, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, এই কার্ডের কপি বা ফটোকপি লাগবে প্রথম। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, যিনি নামজারি করতে যাবেন তিনি যদি সেই সম্পত্তি ক্রয় সূত্রে, হেবা সূত্রে অথবা বিনিময় বা অন্য কোনো সূত্রে পেয়ে থাকেন, অর্থাৎ হস্তান্তরটি হয়েছে কোনো একটি দলিলের মাধ্যমে, তাহলে যেই দলিলের মাধ্যমে সেটি হস্তান্তর হয়েছে, অর্থাৎ যিনি নামজারি করবেন তিনি মালিকানা পেয়েছেন বা মালিকানা গ্রহণ করেছেন, সেই দলিলের কপি সঙ্গে সাবমিট করতে হবে। এবং এই দলিলের সাথে, এই দলিলের সংশ্লিষ্ট পূর্বের যে সকল দলিল রয়েছে, যেগুলোকে আমরা বায়া দলিল বলতে পারি, সেই দলিলের কপি সঙ্গে সাবমিট করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে অবশ্য ছিল। এরপরে যে বিষয়টি রয়েছে যে আমাদের দেশে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আজ পর্যন্ত সর্বশেষ 4টি জরিপ বা রেকর্ড হয়েছে। এই 4টি জরিপ বা রেকর্ডের ফলে যাদের এলাকায়, যে সকল এলাকায় 4টি জরিপ হয়েছে, সর্বশেষ যেটি হয়েছে মহানগর এলাকায় মহানগর জরিপ বা সিটি জরিপ, আর মহানগরের বাইরে বিএস বা বিআরএস জরিপ, অর্থাৎ বাংলাদেশ সার্ভে, এটি ছিল সর্বশেষ জরিপ। এবং এরপরে যে বিডিএস জরিপ সরিয়েছে সেটি এখনো ব্যাপকভাবে হয়নি, সেটির পুরোপুরি কাগজে এখনো রেকর্ড বের হয়নি। তাহলে আমরা পূর্বের 4টি জরিপ নিয়ে কথা বলতে পারি। সেই 4টি জরিপের ফলে সেই জমির যে পর্চা, অর্থাৎ জরিপের যে রেকর্ড বা সার্টিফিকেট বা খতিয়ান পাওয়া গিয়েছে, সেই খতিয়ান বা পর্চার, অর্থাৎ 4টি জরিপ বলতে আমি বলতে চাচ্ছি সিএস, এসএ, আরএস এবং বিএস বা বিআরএস অথবা সিটি জরিপ, এই 4টি জরিপের যে পর্চা রয়েছে, সেই পর্চার ফটোকপি এর সঙ্গে, সার্টিফাইড কপি এর সঙ্গে সংযুক্ত করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে, সর্বশেষ বা হালনাগাদ খাজনার কপি,
হালনাগাদ কথাটা হচ্ছে যে আপডেট, লেটেস্ট, অর্থাৎ এই সর্বশেষ বলতে যেই সনে আপনি নামজারি করতে যাচ্ছেন, যদি হয় 2025 সনের এপ্রিল মাসের আগে, তাহলে আপনাকে 1431 সন পর্যন্ত খাজনা, বাংলা সন, সাধারণত আমরা জানি যে জমির খাজনাটা বাংলা সন অনুসারে সরকার গ্রহণ করে থাকে। তো সেক্ষেত্রে সর্বশেষ বলতে 2025 সালের এপ্রিল মাসের 15 এপ্রিলের আগে যদি হয়, সেই ক্ষেত্রে হবে 1431 সন পর্যন্ত খাজনা যাদের পরিশোধ করা আছে, তাদের খাজনার বিষয়ে বলা হবে হালনাগাদ খাজনা। সেই হালনাগাদ খাজনা অবশ্যই বর্তমানে সারা দেশে খাজনার বিষয়টি অনলাইনে গ্রহণ করা হয়। অনলাইন খাজনার হালনাগাদ খাজনার কপি, সেটি এই নামজারির জন্য অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আমরা কি বলছি, সর্বশেষ হালনাগাদ খাজনার কপি। এরপরে আরেকটি বিষয় যেটি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে পূর্বের মালিক, অর্থাৎ আপনি বর্তমানে মালিক আছেন, সেটা হতে পারে ওয়ারিশ সূত্রে, হতে পারে ক্রয় সূত্রে, হেবা সূত্রে, যে কোনো দলিল মূলে হতে পারে। সেই ক্ষেত্রে যার আপনার আগে যিনি মালিক ছিলেন, এখন আপনি মালিক হতে যাচ্ছেন নামজারির মাধ্যমে, তার আগে যিনি মালিক ছিলেন, সেটা হতে পারে ওয়ারিশ সূত্রে অথবা ক্রয় সূত্রে, সেই মালিকের সর্বশেষ খাজনার কপি এর সাথে সংযুক্ত করা প্রয়োজন। এরপরে আমরা বলতে পারি পূর্বের মালিকের সর্বশেষ খাজনার কপি। এরপরে হচ্ছে যে ওয়ারিশ সনদ বা রেজিস্ট্রেশন সনদ। এই বিষয়টা হচ্ছে যে সকল ব্যক্তি ওয়ারিশ মূলে, অর্থাৎ তার পূর্বের বাবা, দাদা, নানা কারো কাছ থেকে ওয়ারিশ হিসেবে এই সম্পদের অংশীদার হয়েছেন, ওই ব্যক্তি মারা যাওয়ার ফলে তিনি ওয়ারিশ হয়েছেন, সেই ওয়ারিশ যারা হয়েছেন ওয়ারিশ সূত্রে, তাদের লাগবে ওয়ারিশ সনদ। আমরা জানি যে এই ওয়ারিশ সনদ যারা গ্রাম পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যারা বসবাস করেন, সেই ওয়ারিশ সনদটা দিয়ে থাকেন ইউনিয়নের চেয়ারম্যান। আর যারা শহরাঞ্চলে পৌরসভা, সিটি কর্পোরেশনের ভিতরে দিয়ে থাকেন, তাই সেই ওয়ারিশ সনদটি দিয়ে থাকেন কাউন্সিলর বা কমিশনার। এই ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষ করে ঢাকার ক্ষেত্রে যেহেতু কাউন্সিলররা নেই, সেক্ষেত্রে বিকল্প হিসেবে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এই দায়িত্বটি পালন করছেন। অনেক এলাকায় আমরা সেটা জানি, সেখান থেকে সেই ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন যারা সিটি কর্পোরেশনের ভিতরে রয়েছেন, তাদের দিতে হবে ওয়ারিশ সনদ। আর যে সকল সম্পদ কোম্পানির নামে অর্থাৎ প্রতিষ্ঠানের নামে, রেজিস্টার্ড প্রতিষ্ঠানের নামে ক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের যারা নির্বাহী ব্যক্তি রয়েছেন, চেয়ারম্যান, এমডি, তাদের ভোটার আইডি, ছবি, সেগুলো তো দিবেনই। সেই সাথে সেই প্রতিষ্ঠানের যে রেজিস্ট্রেশন হয়েছে, সেটি বৈধ রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশনের কপি সেটার সঙ্গে সাবমিট করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপরে নতুন যে বিষয়টি সংযুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে যিনি বা যারা নামজারির জন্য আবেদন করবেন, তাদের মধ্য থেকে একজনের মোবাইল নাম্বার দিতে হবে। আবেদনকারী যিনি, তার মোবাইল নাম্বার দিতে হবে, অথবা আবেদনকারীর পক্ষে যিনি প্রতিনিধিত্ব করবেন, যিনি তার প্রতিনিধি হিসাবে দিবেন, তার মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে এই আবেদনের ফর্মের সঙ্গে এবং স্বাক্ষর দিতে হবে। এই মোবাইল নাম্বারটির বিষয় হচ্ছে যে এই মোবাইলের মাধ্যমে তাকে সহকারী কমিশনার কার্যালয় থেকে, অর্থাৎ যেখানে আমরা নামজারির জন্য জমা দিব, সেখান থেকে বিভিন্ন সময় মেসেজ দেওয়া হবে। তার নামজারির বিষয়ে অগ্রগতি সম্পর্কে তার কাছে মেসেজ যাবে এবং এই নামজারির শুনানির বিষয়ে তাকে দিন তারিখ সেই মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নামজারি যখন সুসম্পন্ন হয়ে যাবে, তখনও মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার নামজারিটি মঞ্জুর হয়েছে। কোনো কারণে যদি নামজারি না মঞ্জুর হয়, সেক্ষেত্রে সেটিও এই মেসেজের মাধ্যমে, স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই সকল কাগজপত্রের যাবতীয় কাগজপত্র স্ক্যান করে, কম্পিউটারে স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করে অনলাইনে চাইলে আপনি আপনার ঘরে বসে করতে পারবেন, অথবা এই বিষয়ে যারা দক্ষ, তাদের সহযোগিতায় আপনি এই নামজারি আবেদনটি সাবমিট করতে পারবেন। এখানে স্ক্যান করে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সেই সাথে যে ফিস রয়েছে, স্বাভাবিকভাবে সেই ফিস যথাযথ সময়ে জমা দিতে হবে। আশা করি নতুন নিয়মে নামজারির বিষয়ে যে সকল পরিবর্তন এবং যে সকল কাগজের প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। ভিডিওটি ভালো করে দেখবেন। আশা করি আপনারা নিজেরাই এর প্রস্তুতি নিতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনারা যাদের নামজারি করা প্রয়োজন সেটি করে নেবেন। ইতিমধ্যে আমার পূর্বের ভিডিওতে আমি বলেছি কেন নামজারি করতে হবে, নামজারি না করলে কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো আমি ব্যাখ্যা করেছি। আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখলে নামজারির প্রয়োজনীয়তাটা বুঝতে পারবেন এবং যাদের এখনো নামজারি করা বাকি আছে,
অর্থাৎ তারা কোনো না কোনোভাবে সম্পদ অর্জন করেছেন, ক্রয় সূত্রে হতে পারে, ওয়ারিশ সূত্রে হতে পারে, অতি দ্রুত নামজারি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আশা করি সবাই আমার ভিডিওটি ভালো করে দেখেছেন এবং দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।